অপোজিট সাইড থেকে রোদ, আপনার গতিসীমা পরিমাপ করা হচ্ছে এরকম কিছু একটা লেখা। আচ্ছা, উপরে ক্যামেরা লাগানো হয়েছে এই রোডে। এখন এই ক্যামেরা থেকে কি কেস হয় কিনা আমি জানি না। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হয়, এই দেখেন না কি সুন্দর ফুল। এলিভেটেডে কেস হয় আমি জানি, বাট এই রোডে এখন মনে হয় কেস শুরু হয় নাই। অ্যান্ড এই রোডের সর্বোচ্চ গতিসীমা হচ্ছে 80, আমি চালাইতেছি 90+। যদিও উচিত না, বাট এমন না যে আমি সবার চেয়ে অনেক স্পিডে চালাইতেছি, সবার সাথে সামঞ্জস্য রেখেই চালাইতেছি। যদিও ভাইকে আমি ওভারটেক করছি, আর আমার সামনের মোটরসাইকেল জীবন ভাই, উনি আর আমি স্পিড মোটামুটি সেমই আছি এখন। আচ্ছা, আমরা যেখানে ছিলাম ওইখানে থাকি, আমরা চলে আসছি হচ্ছে মাওয়া রোডে। অ্যান্ড এর আগে এই ভিডিওর আরেকটা পর্ব আপলোড হয়েছে, যারা না দেখছেন তারা দেখতে পারেন। আমি হর্নেটের ফুল থ্রটল দিয়ে ট্রাই করছিলাম কতটুকু কি স্পিড তুলতে পারতেছিলাম। আর আমি এখানে আমরা একটা ইভেন্টে আসছি, চিন্তা করলাম ইভেন্টটা আপনাদের সাথে শেয়ার না করলে তো হয় না। অ্যান্ড মাওয়া রোডে আজকে আমরা যেটা চেক করব, সন্ধ্যার আগে বা সন্ধ্যার পরে, অন্ধকার হওয়ার আগে এটার হেডলাইটের পাওয়ার যদি আজকে অন্ধকার হয় আমরা যেতে যেতে। অ্যান্ড মাওয়া রোডে তো আমরা রেগুলার চলে যাই উপরে দিয়ে, আজকে আমরা নিচে ঢুকছি। এটা হলো আবদুল্লাপুর থেকে নিচের দিকে ঢুকছি। এখন নিচের অবস্থা কি এটাও একটু আজকে আপনাদের সাথে শেয়ার করি। নিচের অবস্থা তো উপরে দিয়ে ফিটফাট ছিল, নিচের তো আসলে একটু সদরঘাট অবস্থা যেটা বুঝতেছি। আমার ধারণা ছিল নিচে আর একটু ক্লিয়ার অ্যান্ড পরিষ্কার, বাট এখন এই ভর দুপুর বেলা যেহেতু এরকম ভিড়ভাড়টা অ্যান্ড মাঝখানে এরকম পার্কিং করে রাখছে, যেটা মনে হয় যে নিচে পিক টাইমে, যে টাইমে অনেক ভিড়ভাড়টা থাকে। ভাই যান, আপনারা তো ওস্তাদ, আপনারাই যান। তো নিচে আশা রাখি মানে ভালোই ভিড়ভাড়টা হয়, কারণ রাস্তাঘাট মোটামুটি ভালোই চিকন। অ্যান্ড যদিও গ্রাম এলাকা, ওরকম মফস্বল এলাকা আর কি, শহরের মতো ওরকম ভিড় হয়তো থাকবে না, তবে নট ব্যাড। এই সমস্ত রাস্তাগুলো ভালো আছে, অটো উঠতেছে না, এটাই ভালো লাগছে। আর যে এলাকাটায় যাচ্ছি ওইখানে গিয়ে আপনাদেরকে বলতে পারবো। এই দূর কই, আমরা তো উপরে উঠে গেলাম, আমাদের তো সার্ভিস লেন দিয়ে যাওয়া উচিত ছিল। ভাই, আমাদের যাওয়া উচিত ছিল ওই সার্ভিস লেন দিয়া। না, আপনি উপরে উঠে গেছেন, সার্ভিস লেনে ঢুকেন নাই, ঘুরান ভাই। যেহেতু আইন আদালত পুলিশ নাই, সেহেতু আমরা বোধাই ভাই, আমরা যখন উল্টা যাবো আমরাই বোধাই। ভাই আমরা উল্টা যাবো মানে আমরাই বোধাই। এখন উপায় নাই, আমরা যদি এখান থেকে রওনা হই সরাসরি, তাহলে আমাদের মাওয়ার আগে ওই টোল প্লাজার আগে ঘোরার কোনো জায়গা পাবো না। অ্যান্ড ঘুরে এসে দেন আবার ওদিক থেকে ঘুরে ভাই পুরা বোধাই হয়ে যেতাম আর কি। আমাদের যেতে হবে এই রাস্তায়, নিচের রাস্তায়। আর আমরা রোড অলরেডি ভুল করে ফেলছিলাম, কি একটা দুরবস্থা। কারণ ভাই এনে খাড়ায় মুততেছে। আচ্ছা মুতুক, আমার কি। এই তো চলে আসছি আমরা নিচের রাস্তায়। ভাই দেখেন, নিচে নেমেও আবার উপরে উঠা যায়, মানে এই এলাকার লোকজনের উঠতে হবে না, এই কারণে এই জায়গাগুলো দিচ্ছে। তো এটা কি ডুয়েল লেন নাকি উনি বোধাই ছিল বুঝি নাই। ভাই আপনি বোধাই নাম্বার 1, তারপরে এখানে যে দেখা যেতেছে আপনি বোধাই নাম্বার 2, দাদা ভাই আপনি বোধাই নাম্বার 3, 4, 5। এখন আমি জানি না ওরা কি বোধাই নাকি বোধাই না, কারণ এই রোডে তো বুঝলাম না বিদেশের সিস্টেমে চলতেছি না দেশের সিস্টেমে চলতেছি, আমরা বাম দিক দিয়ে চলতেছি। বাট ওনারা আসলে কি বোধাই নাকি আমি বোধাই, হবে কিছু একটা। এখান থেকে এই রোডে এইভাবে এটা কি উল্টা আসাটাই শুদ্ধ নাকি আসলে না, বোঝা আসলে মুশকিল ভাই, একদম মুশকিল। এটা খুব রিস্কি একটা ব্যাপার আমার কাছে মনে হইতেছে। ওই রোডে আমরা চালাইছি হচ্ছে একদম লেফট দিয়ে, এদিকে আমরা লেফট দিয়ে চালাইতে ওভারটেক করতে গেলে দেখবো যে রাইট দিক দিয়ে আবার এই পাশে আসতেছে। এখন এছাড়া তো কোনো রাস্তাও নাই, মানে এই সিস্টেমটা আমার কাছে ভালো লাগে না। এখানে হয় ডিভাইডার দেওয়া উচিত ছিল বা কিছু একটা, কারণ এটা কোন সিস্টেম। আমি এখান থেকে নাইমাই দেখবো হঠাৎ করে অপোজিট সাইড থেকে গাড়ি আসতেছে, এটা তো একটা মাইন্ডসেটেরও ব্যাপার আছে তাই না। আমি ওনাদেরকে বোধাই বলতেছি, অথচ বোধাই আমি নিজে হয়ে যেতেছি এইখানে। মানে এই খেলাটা আমার একদম জমে নাই। মাওয়া রোডের এই নিচের সার্ভিস লেনটা, এটা কোনোভাবেই আমি পছন্দ করতে পারলাম না। তবে যাই হোক, এটা কুয়াশা না, কাশফুল টাশফুল ভালোই ফুটছে, এটা আমার কাছে বেশ ভালো লাগতেছে। অ্যান্ড জীবন ভাই তো খুব চিনি বইলা প্রথমেই যে ঝলকটা দেখাইলো, ওদিক থেকে নিচে নেমে আবার মেইন রোডে উঠে গেল এক্সপ্রেসওয়েতে। এখন আসলে যে উনি কতটুকু চিনে, এই দেখেন রিস্কি জায়গায় ওভারটেক করতে যায় এরকম মোড়ে দেখবেন যে সামনে থেকে একজন এসে বলতেছে সুস্থ আছেন তো, তাহলে আর সুস্থ থাকার দরকার নেই। স্যাটেলাইট সিটির সামনে চলে আসছি আমরা। অ্যান্ড এটা কি টোল প্লাজা না, এখানে বিশাল একটা কি যেন আছে, এটা মনে হয় পেট্রোল পুলিশ, যে ওদের কোনো অফিস বা কোনো কিছু হবে। তাই নিচে থেকে আসলে দুনিয়াটা একরকম, এদিকে পাম্প টাম্পও আছে দেখা যায়, আর এখানে জন্মভূমি সিটিও আছে দেখা যায়। নিচের ব্যাপার এক, উপরের ব্যাপার কিন্তু আরেক, তাই না? খারাপ না নিচের রাস্তাটা। অ্যান্ড দেখেন সবাই কিন্তু এদিক দিয়ে উল্টা আসতেছে, কারণ এটাই উল্টা আসার রাস্তা। জি ভাই,
টোল দিতে হোক চাই না হোক ওটা তো ফ্যাক্ট না। এখন আপনি কি চিনেন এরপরে কোন জায়গায়? আচ্ছা, আবার টোলের চিন্তা করতেছে, দেখছেন? প্রথম টোলটা তো আমার দিয়ে দেওয়া হয়েছে, এখন আবার টোলের চিন্তা করতেছে। জি ভাই, আচ্ছা নিমতলা যেতে হবে আগে। ওকে, নিমতলা নামে কোনো একটা এরিয়া আছে তাই বলতেছে। আর এখানে মনে হয় টোল লাগে না নিচ দিক দিয়ে গেলে। আর লাগলে সমস্যা কি, টোল লাগলে টোল দিব। কিন্তু এখানে এরকম পানি কেন? আজকে তো বৃষ্টি হয় নাই। কি একটা দুরবস্থা ভাই, এক একজন মুরগির মতো বাইকের সিটের উপরে এরকম পা মা উঠায় চলতেছে। আচ্ছা, আমরা ডান দিক দিয়ে যাব, ট্রাকগুলা বাম দিক দিয়ে যাক, আমরা একদম ডানে চেপে চেপে যাবো। পানিতে তো আমরা যেতে পারবো না, আমরা ছোট, আমাদেরকে একটু মায়া দয়া করেন। আমরা বাইকালারা কিন্তু ভাই সেই একটা পিনিক জানেন, মানে যখন বিপদ দেখি তখন আমরা ছোট, আবার যখন আমাদের রাজত্ব তখন এই বেড়া এই করসকে ওই করসকে। আরে ভাই সেই পানি তো, আর ওরা এমন স্পিডে চালাইতেছে ভাই। মাওয়া রোড কর্তৃপক্ষ এটার দিকে একটু নজর দিবেন না? এই রাস্তার মধ্যে পানি জমে এটা রাস্তা নষ্ট হয়ে যাবে তো। কি হইলো পিছনের ওরা এরকম চিল্লাইতেছে কেন? কি সমস্যা এদের? আচ্ছা দেখেন না, এই রোডটা এরকম পানি জমা থাকলে এই রোডটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা আমার মনে হয় যে এটা ঠিকঠাক করা উচিত। এই পানির লাইনটা জাস্ট ড্রেনটা পরিষ্কার করে দিলেই হয়। এত বড় একটা রাস্তা, এটা পরিষ্কার করার জন্য কি কেউ নাই? এই যে এদিকে ড্রেনগুলো জ্যাম হয়ে আছে, জাস্ট এই জায়গাটা উঁচু, এই জন্য এদিকের পানি গিয়ে ওই দিক যে বাইরেতে পারে না। আর যদি সব ড্রেন ক্লিয়ার থাকতো, যেখানের পানি ওই দিক দিয়ে বেরোয় যেত। আর নিমতলি আসলে কই আমি জানি না, তবে আমার মনে হয় যে খুব বেশি দূর হওয়ার কথা না, যেহেতু আমাদের ওদিক দিয়ে নামায় দিচ্ছে, মানে ওই আবদুল্লাপুর থেকে যেহেতু নামতে বলছে, তাহলে খুব বেশি দূর হওয়ার কথা না নিমতলি। মাতৃভূমি সিটি, দক্ষিণাঞ্চল, আরও কি কি সিটি, স্যাটেলাইট সিটি, এই সিটি সেই সিটি, ভাই এখানে তো অনেক সিটি, মানে আবাসিক প্রজেক্ট অনেক। অ্যান্ড এইদিকে যদি একটা আবাসিক প্রজেক্টে একটা থাকার ব্যবস্থা করা যায়, এখন কিন্তু খুব শান্তির হবে, তাই না? নদীর বাতাস, খোলামেলা বাতাস, অক্সিজেন, পলিউশন কম, শান্তিতে থাকা যাবে এখানে। আরে ভাঙ্গা রে, ঠিকই আছে, এই সার্ভিস লাইনের অবস্থা এরকমই হবে, ভাঙ্গাচূড়া ঠিক করব না। মানে উপরে দেওয়া ফিটফাট, আসলে নিচে দেওয়া আয় হায়, এ কি রাস্তা? এটা মাওয়া রাস্তা? এ তো সেই আগের মাওয়া রাস্তা মনে হইতেছে। আসলেই কিন্তু এটা আগের, দেখেন এই ব্রিজটা সেই আগের ব্রিজ, আগে যে আমরা মাওয়া আসতাম। এন্ড ভাই উন্নত করছো, সব উন্নত কর, এটারে আবার এরকম হাফ ফালায় রাখছোস কেন? এই ব্যাপারটা তো মেনে নিতে পারলাম না। তবে ভাই যাই বলেন, এই রোডটা বেশ রিস্কি, দেখেন বড় বড় গাড়ি ঘোড়া, মানে রিস্কি ভাই। আমার এটা মনে হয়েছে ফুলফিল রিস্কি। ওই আগের মাওয়া রোডের একটা ভাইব পাইতেছি, আগে যখন যাইতাম ঠিক এই মাওয়া রোডটা ভাই ওই আগের মাওয়া রোডটাই, জানেন? দেখেন এই যে এইখানে আর এইখানের দাগ, আগে এই মাওয়া রোডেই আমরা যাইতাম। এই চিকন মাওয়া রোড দিয়ে কই কই গেছি ভাই, সেই আগের ব্রিজ ভাই, পুরানা মাওয়ার স্মৃতি মনে পড়ে গেল। এক্সপ্রেসওয়েটা টোটালি আলাদা একটা রাস্তা, তাই না? এটা কিন্তু ভাই এটা তো সেই আগের মাওয়া রাস্তাটা ভাই, ছোটবেলায় যে আসতাম এখানে, এটা কিছুই করে নাই, সেই ভাঙ্গা সেই জিনিস। সেটাই, ছোটবেলায় কত আসতাম না আমরা সপ্তাহে ভাই। হ্যাঁ হ্যাঁ, সপ্তাহে 2 দিন 3 দিন ভাই আসা হইতো এখানে, গাড়ি নিয়ে বাইক নিয়ে ভাই, কি পরিমাণ যে আসছি। এই সেই রাস্তা ভাই, এই চিকন রাস্তা দিয়ে আমরা আসতাম, রাতের বেলা আসতাম, দিনের বেলা আসতাম। তখন এত চুরি ছিনতাই ডাকাতি এত কিছু ছিল না, অ্যাক্সিডেন্ট হইতো। অ্যান্ড ভাই এমন বড় বড় স্পিড ব্রেকার ছিল, আপনারা যদি কেউ এসে থাকেন ওই টাইমে জেনে থাকবেন, মানে বাইক উড়া যাবে এরকম স্পিড ব্রেকার রাতের বেলা। ওর মধ্যে আমরা যেভাবে টাইনা মাইনা আসতাম, অ্যান্ড স্পিড ব্রেকারের সামনে এসে এমন ব্রেক ভাই, আজও এক ব্যাপার স্যাপার। এই রোড থেকে ওই যে সামনে যে রোডটা দেখা যাইতেছে, দেখেন বাংলাদেশ কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেছে। উন্নত কিন্তু হয়েছি আমরা, বাট মেন্টালিটি উন্নত করতে পারি নাই, আইন উন্নত করতে পারি নাই। এই যে রিক্সা এক্সপ্রেসওয়েতে চলতেছে, এটা উন্নত করতে পারি নাই। এটা সেম, দুঃখ ভাই, এটা অনেক বড় দুঃখ আমাদের। হ্যাঁ ভাইয়া, আচ্ছা আমরা আছি কই এখন? নিমতলা। কাউরে জিজ্ঞেস কইরা মনে হয় অ্যাড্রেস নিলে ভালো হবে। বললাম রিসোর্টের নামটা জানেন? নিমতলা পার হয়ে ফোন দিতে বলছে, ম্যাপ থেকে দেখা নেই ভাই। থামলাম, গুগলের লোকেশন নিলাম, দেখলাম যে আর বেশি দূরে না, সিরাজদি খান গোডাউন বাজার। এটা সিরাজদি খান তো বিক্রমপুরে পড়ছে, তার মানে এটা বিক্রমপুর এলাকাতেই আমরা আছি। আর আমাদের যে লোকেশন দিল, লোকেশনটা হলো, বললো যে সামনে, আমি ওই যে লোকেশনে দেখলাম সামনে একটা নদী আছে, ওইটা পার হয়ে তারপরে বামেই। কিন্তু যেখানে যাব ওই জায়গার হচ্ছে ইটা, আমি জানি না ওটারে কি বলে জানো, ইটা
রিসোর্টের নামটাও আমার ওইভাবে খেয়াল নাই, আর নাম আছে আমার ব্যাগের ভিতরে থেকে দেখতে পারবো, দেখবো না একটু পরে। আগে রাইড করি, রাইড করতে ভালো লাগতেছে। ভুলে যদি একটু বেশি চলে যাই কোনো সমস্যা নেই, আবার উল্টা পথে ফেরত আসবো। একটু বামে চাইপা চালান না, পুরা রাস্তাটা নিয়ে নিছেন মাঝখান দিয়া। আরে কি একটা অবস্থা! সিএনজি এক আজব জিনিস ভাই, পুরা রাস্তাটা নিয়ে চালাইতে থাকে। সে এমন না যে কোনো ওভারটেক করতেছে বা কিছু। ভাই অনেকদিন পরে এরকম ন্যারো রোডের মধ্যে এরকম বোথ সাইড চলতেছে, এরকম রাইড করতেছি ভাই, আমার কিরকম ভয় লাগতে। অ্যান্ড তার মধ্যে কি হয়েছে দেখেন, রিক্সাও চলতেছে। রিক্সার তো ধরেন যে 3 চাক্কার যান না, এরা তো ঘোরার আগে কোনোদিন দেখবেও না পিছনে কিছু আছে কিনা। এই জন্য রিক্সা যদি ওভারটেক করেন বা রিক্সার আশপাশে থাকেন, তাহলে হর্ন দিয়ে ওভারটেক করবেন ভাই, কারণ ও যে কখন ঘুরা যাবে এর কোনো গ্যারান্টি মনে হয় না কেউ দিতে পারবে। আর আমরা সম্ভবত ব্রিজ দিয়ে একটা নদী অলরেডি পার হয়ে গেছি। অ্যান্ড সামনে গিয়ে বাম পাশে হচ্ছে সেই রিসোর্টটা হবে। আমার কি করতে হবে, সামনে গিয়ে আরেকবার থেমে একটু দেখে নিতে হবে যে আসলে ঠিক জায়গায় আছি নাকি লোকেশন পার হয়ে গিয়েছি। তবে অনেক সুন্দর কাশফুল ফুটছে এখানে। ওমা, শরীর টরীর ব্যথা হয়ে গেছে একভাবে বসে থাকতে থাকতে। আর সত্যি কথা কি, জাগেতে শরীর ব্যথা হয়ে যায়। এটার পেছনের সাসপেনশনটা, এটার একটা ব্যবস্থা না করা মানে না করতে পারলে, এই যে নিমতলা চলে আসছি, ব্যবস্থা না করতে পারলে মোটামুটি এই বাইক রাখা আমার জন্য মুশকিল হয়ে যাবে। অ্যান্ড যেহেতু আমরা নিমতলা চলেই আসছি, সেহেতু আমরা এখানে একটু ব্রেক নিব। অ্যান্ড ব্রেক নিয়ে আমরা দেখব যে আমাদের ডেস্টিনেশন কোন জায়গায়। আশা রাখি ডেস্টিনেশনের খুবই কাছাকাছি আমরা চলে আসছি, এরকমটাই আশা রাখি। ওরে ভাই, স্পিড ব্রেকার দেখি, হইলটা কি না। এখানে থেমে একটু দেখে নিই লোকেশনটা। ছায়ায় থামতে পারলে ভালো হইতো। যাক, সামনে ব্রিজের যে ছায়াতে থামি। হাইওয়েতে রাইড করার সময় এই জিনিসটা খেয়াল করবেন, যখনই থামবেন তখন প্রচণ্ড গরম লাগবে। অ্যান্ড এরকম ছোট ছোট ছায়া পাওয়া যায়, যেমন এই যে একটা ছায়া, এই ছায়ার মধ্যে দাঁড়ালে দেখবেন যে একটা ঠান্ডা একটা ফিল পাবেন। লোকেশনটা দেখি, তারপরে আসতেছি, দাঁড়ান। লোকেশনটা হচ্ছে এই যে, এই মারলাম। অ্যান্ড এই যে কাছাকাছি চলে আসছি। সামনে এইখানে একটা নদী আছে, ব্রিজ। ভাই আরও সামনে একটু, অল্প, হ্যাঁ ওই নদীটা সামনে। আসেন ভাই, চিনছি, কাছাকাছি বুঝছি। জীবন ভাই খুব বলছিল চিনে, বাট সমস্যা নাই। উনি বলছে যে এলাকা চিনে, উনি বলে নাই যে রিসোর্টটা চিনে। এইখানে হলো ঝামেলাটা হয়ে গেছে। এখন এটা হলো নিমতলি বা নিমতলা কিছু একটা দেখলাম। এই এলাকাগুলো সম্পূর্ণই আমার জন্য নতুন, কারণ আগে কখনো আসি নাই। অ্যান্ড দেখেন, যেইখানে যান, যে এলাকায় যান, মনে হয় যে আসলে একই রকম সব, তাই না? এই জায়গাটা আমার মহিপালের মতো লাগতেছে, ফেনী মহিপালের মতো। মহিপালের একটু শর্ট ভার্সন, মানে ছোট ভার্সন। ওই যে সাইডে ফ্লাইওভার, এদিকে নিচে ঢোকার রাস্তা। অ্যান্ড সবচেয়ে ভালো লাগে কি জানেন, এই যে অটোগুলা, যেখানেই যাবেন বাংলাদেশটাকে একই রূপ দিয়ে রাখছে। মানে ওরা যেখানে যাবেন সেখানেই অটো পাবেন। বাংলাদেশের নাম আসলে অটোর দেশ দেওয়া উচিত, তাই না? এখানে বাংলা ভাষার সাথে সাথে অটো তো একটা বিশাল জায়গা দখল করে রাখছে। এটা আসলে অটোর দেশ হয়ে যেতেছে আস্তে আস্তে, সব অটো হয়ে যেতে। এত বড় একটা বিল্ডিং এরকম ফাঁকা ফালায় রাখছে, সে মার্কেট হবে তো এক সময় মনে হইতেছে। যাই হোক, আমরা হয়তো ওই নদীটা পার হইছি নাকি হব বুঝতেছি না। এলাকাটা অনেক সুন্দর, নিচ দিয়ে গুহা আছে এদিক সেদিক যাওয়ার। আর আমার গ্রামের বাড়ি ওই দিক দিয়ে যাওয়া যায়, এদিক দিয়ে শ্রীনগর হয়ে কিভাবে আমি নবাবগঞ্জের মানুষ। এখন বুঝতেছি না যে চিপা চাপা দিয়ে যে রাস্তা নামছে এইগুলা দিয়েই কিনা আসলে ওই জায়গাটা, মানে কিছুই বুঝতেছি না, আবার বোঝার চেষ্টাও করতেছি না। ওই যে বললাম না, হারায় গেলাম। আচ্ছা, এখানে একটা রেল স্টেশন আছে, আজকে যদি সময় থাকে আমরা ঘুরে ওই রেল স্টেশনে যাবো ইনশাআল্লাহ। তবে দেখা যাক আর কি, যদি পারি যাব। এখন এখানে একটা রাস্তা আছে, এখন আমার থাইমা দেখতে হবে যে আমি আসলে ঠিক জায়গায় আছি না নাই। এই জন্য আসলে মোবাইলটা এখানে লাগায় নিলে ভালো করতাম। জীবনটা দেখছেন, সামনে মোবাইল হোল্ডার থাকতে আমি মোবাইল হোল্ডার মানে আমি ইউজ করতেছি না। ভাই আরেকটু সামনে, কি একটা দুর্বিষহ অবস্থা, মোবাইল টেনে লাগায় নেই, কাজের কাজ হয়ে যাব। কি একটা মানে, এটা কোনো কথা? এই জিনিসটা আমার আছে অথচ আমি ইউজ করতেছি না। কোন জিনিস যে কবে কাজে লেগে যায় এটা বলা মুশকিল। চলেন এটার আজকে ব্যবহার করে দেন এটার সহযোগিতায় আমরা একটু চলার চিন্তা ভাবনা করি। হাইওয়েতে খুবই বেশি উপকারে দেয় এই জিনিস। আর যেহেতু আমার লোকেশন শেয়ার করা আছে, সেহেতু আমি সুন্দরভাবে দেখে চলে যেতে পারবো। তবে হ্যাঁ, ফোনটা একটু হালকা হইলে ভালো হতো। আমার ফোনটা বেশ ওজন, আর এই ফোনটা দেখা যাবে যে ডিসপ্লেস হয়ে যেতে পারে বারে। ঢুক রে ভাই, আর কত ফাঁকা করতে হইব? এই তো ফোন বসে গেছে, ব্যাস ফোনও টাইট হয়ে গেছে। এই মালটাকেও টাইট দিয়ে দেই, একদম সাব্বাস। এইবার আমি মামা দেখতে চলে যাবো। এই বুদ্ধিটা এতক্ষণ আমার কই ছিল?
আমার মোবাইল হোল্ডার আছে, মোবাইল আছে, অথচ আমি মোবাইল হোল্ডারের মধ্যে হোল্ড না করা আমি এইভাবে কষ্ট করতেছি, একটু পর পর দেখতেছি। এবার তো আমি এটারে বড় করেও চালাইতে পারবো। এ ভাই, মডার্ন গ্রিন সিটি দেখাইতেছে, এদিক দিয়েও দেখায় আবার সামনে দিয়েও দেখায়। নামটা জিজ্ঞেস করি, দাঁড়ান ফোন দেই। লোকেশন দেখতে দেখতে মোটামুটি আমরা আসল জায়গায় চলে আসছি, যেখানে আমাদের আসার কথা। এটার কাজ যেহেতু শেষ, এটারে ব্লক করে দিই। না না, ওরা আসবো না, আমরা ঢুকে যাবো খালি। ভাই দাদা ভাই, কোন দিক দিয়ে ঢুকে? ওই যে বাইকের প্রোগ্রামটায় আসছি। হ্যাঁ ভাইয়া, আচ্ছা ওই যে ওই কালো ঘরগুলার ওইখানে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। বললো বাম সাইড দিয়ে আস্তে আস্তে চালায়া যাওয়ার জন্য। ব্যাপারটা বুঝছেন, মানে ওনাদের সিস্টেমটা কত ভালো। আস্তে আস্তে চালায়া যেতে বলছে, কারণ এখানে গেস্ট আছে, এটা একটা পার্কও, অ্যান্ড গেস্টদের প্রবলেম হতে পারে, এই জন্য আস্তে আস্তে চালায়া যেতে বলছে। অ্যান্ড স্পিডে যাবেন, দেন হুট করে ব্রেক করবেন, এখানে স্লিপ খাবেন, কত রকম ঝামেলা হতে পারে না, এই জন্য। এই তো আমরা চলে আসছি আসল জায়গায়। অ্যান্ড সবাই দেখি এক ধরনের গেঞ্জি পরা, আমরা দুজন তো উইন ব্রেকার পরা। এটা হইলো কিছু, খেলা তো জমলো না। ব্যাস, বাইক রাখার জায়গাও পেয়ে গেছি। এনে থাক, এনে থাক, আর সমস্যা কি? দেখতে গাড়ি চালা। রেফাত ভাই কেমন আছেন ভাই? গাড়ি আসবে না, ওই যে আমরা সবকিছু আমাদের মাঝখানে রাখলে সমস্যা। ইভেন্টটা করতেছে হচ্ছে নারায়ণগঞ্জ সেফ বাইকার্স। রিফাত ভাইরা যেই ওটা চালায়, অ্যান্ড স্পন্সর যারা আছে তাদের ব্যাপার স্যাপার এখানে লেখা আছে। এদিকে পুরা ব্যাপারটা হলো এইটা। আমরা বাইক ওইখানে রাখছি, আমরা এখন খাবারের জন্য যাবো এই পাশে। আপনি খালি ঠকেন, আপনার পার্কিং নিয়ে যায় একজন। এখানে হচ্ছে এক ভাই দেশের বাইরে থাকে, ওনার একটা বাইকে স্টিকার করছে, এটা দেখানোর জন্য আজকে নিয়ে আসছে। এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিল, এই জন্য এই বাইকটা দেখাইতে পারি নাই। স্টিকারটা এইভাবে করছে, আমি দেখছেন পেছনের পাশটায় আবার টেল টেডি করে, নাম্বারটা সুন্দর লাগছে, 550015। আচ্ছা চলেন আমরা ভেতরে যাই, আমাদের খাবার খাইতে হবে এখন। সবচেয়ে আগে যেটা করতে হবে, জীবন ভাই, আমরা উপরে বসছিলাম, জীবন ভাই বলতেছে না উপরে বসবে না, নিচে নাকি ঠান্ডা বেশি, এই জন্য আবার ব্যাগ ট্যাগ নিয়ে নিচে চলে আসছে। আর এই লোক কি করছে, অর্ধেক খাওয়ার রেখে আমাদের সাথে দেখা করতে গেছিল, ওরা আবার বাকি খাবার খাইতে আসছে। এই জায়গাটায় ঠান্ডা আছে মোটামুটি, পেছনে সুন্দর একটা জায়গাও আছে। পুরাটাই তো ভাইদের দখলেই মনে হইতেছে, সব উনাদেরই ড্রেস পরা লোকজন এখানে। এদিকে বিল, খালি জায়গা, স্বাস্থ্যসম্মত একটা রিসোর্ট এটা। আমাদের সবার প্রিয় রানা ভাই, এমএসআই ব্লগ। আসসালামু আলাইকুম। ক্যামেরায় তো অনেক কথা বলি, কিন্তু স্টেজ উঠলে না হাত পাকা। যাই হোক, কেমন আছেন সবাই? আর হচ্ছে এবার তো দ্বিতীয় বছর নারায়ণগঞ্জ বাইকার্স কমিউনিটির। ফার্স্ট থেকে আমি আছি, প্রথম বছরও ছিলাম। ইনশাআল্লাহ সামনে যত বছর বেঁচে থাকবো সবগুলোতেই থাকবো। একজন একটা ভাইয়া বলছিল শুরুতেই যে অনেকে হেলমেট ছাড়া বাইক চালায় বা এরকম কিছু। আমার মনে হয় আমাদের এই কমিউনিটির একটা স্টিকার করা উচিত, যেটার মধ্যে কমিউনিটির নামটা লেখা থাকবে, নারায়ণগঞ্জ সেফ বাইকার, ওইটা হেলমেটে লেখা থাকবে। তাহলে যখন আমরা হেলমেট পরবো তখনই এই বাইকার এই কমিউনিটির নামটা আমরা দেখতে পারবো। এটা বেশি ভালো হয় না? ছোট স্টিকার যেটা আমরা সবাই হেলমেটে ইউজ করবো, তাহলে যখন হেলমেট পরবো বুঝতে পারবো যে আমাদের এই কমিউনিটির লোকজন সবাই হেলমেট পরে আমরা চলি। এখানে হচ্ছে র্যাফেল ড্র হইতেছে, আর আমাদের জীবন ভাই সবসময় কিছু না কিছু পায়, এই জন্য কাছে দাঁড়ায় এটা দাঁড়াইছে পাশ থেকে। কিছু পাবো দোয়া রাখেন ভাই, আমি জানি একটা প্রাইজ পাই, আমি মনে হয় পাবো, লেগে যাবে দেখেন ভাই ওইখানে একটু থেকে এইখানে দাঁড়ায় আছে, যে প্রাইজ পাইলে এদিক থেকে নিয়ে নিব শুধু। না ঘুরে যাবো ঘুরে। সূর্যের আলো অনেকটাই কমে যাইতেছে, আমরা এই জন্য একটু বাইরে বের হয়েছি এদিকে একটু দেখার জন্য। বেশ বড় এলাকা, এদিক থেকে আমরা একটু এদিকে ঢুকার ট্রাই করবো। আমি জানি না সন্ধ্যার পরে আসলে কিরকম কি থাকবে, তারপরে একটু ঘুরে তো পুরাটা দেখতেই হবে, হয়তো বাইক নিয়ে একটু টান দিয়ে পুরাটা দেখা টেখা দেন। জানি না আরো কতক্ষণ পর্যন্ত প্রোগ্রাম হবে, গান টান বাজতেছে, ডিজে টিজেও থাকতে পারে। ওয়াশরুমে চলে আসছি আমি, দেখেন না লোকটা একা দাঁড়ায়া। সব সময় হ্যাঁ পাবো আমি একটা, টেনশন নিও না, একটা নিব। আমরা তাহলে কি বলবো, মুরব্বি মুরব্বি। এই পার্কে আমরা ঘুরতেছিলাম, ঘুরতে ঘুরতে দেখি যে এখানে একটা প্রদীপের ভিতরে থেকে একটা কিউট তত্ত্ব বের হইছে, তাই না ভাই? জিন কি এরকম সুন্দর হয়? নরমালি দেখছি অ্যারাবিয়ান নাইটসে মানে অনেক ভয়ঙ্কর বা কিছু, কিন্তু এইটা এখান থেকে যে বের হইছে, আবার কি যেন লেখাও আছে জায়গা মতো, 3
কিছু দেওয়া হাত দেওয়া বসা নিষেধ ছিল, বাট উঠে গেছে। বাট এরকম ভাই কিউট চেহারার দত্ত আমি এর আগে জীবনে কোনো জায়গায় দেখি নাই। অনেকগুলো রাইড আছে এখানে, অনেক লোকজনও আসছে, সবাই ঘুরতেছে, এনজয় করতেছে। আর সত্যি কথা আমরা ঘুরতেছি, আমরা অনেক এনজয় করতেছি, ভালো লাগতেছে, সবাই এনজয় করতেছে, দেখতে আমাদেরও ভালো লাগতেছে। আর এগুলোতে উঠতে পারলে ভালো লাগতো, বাট যেহেতু আমরা আসতে একটু লেট করে ফেলছি আর মনে হয় উঠার সুযোগ পাবো না। তবে যাই বলেন না বলেন, দত্তর চেহারাটা কিন্তু কার মতো জানো, আলাউদ্দিন হয়ে গেছে ভাই, আলাউদ্দিনের মতো। হয়ে গেছে বেশি, মানে পুরা- দত্তর জায়গায় আলাউদ্দিন হয়ে গেছে। এটা দেখে আমি বলতেছিলাম ভাই চলেন আলাউদ্দিন দেখি, পরে দেখি যে কি রে ভাই আলাউদ্দিন দিয়ে এই বোতল থেকে বের হয়েছে, এটা হইলো কিছু। সুন্দর একটা পুকুরও আছে এখানে, রাইডও আছে নৌকার। এটা রাইড একটা, এই ও, সাইকেল সাইকেল চালায় ওই পারে যাওয়া লাগে। টুকি দিয়ে দেখি আমরা ব্যাপারটা কি। চিন্তাটা করছেন অবস্থা, এখানে একটা জায়গা আছে যেখান থেকে আপনি একটা সাইকেলে উঠবেন, এন্ড সাইকেলে ভাই একটা মিনিট এখানে দাঁড়াই, এই সাইকেলে উঠে ওই পাশ থেকে এখানে চালায় আসা যায়। ব্যাপারটা মজার না? আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে ব্যাপারটা। ব্যাকগ্রাউন্ডের সবকিছু দেখে তো বুঝতে পারতেছেন যে চলে আসছি হচ্ছে বাসায়। আর ঘটনা যেটা ঘটছে সেটা হলো মাওয়া রোডটা দিনের বেলা যতটাই সুন্দর ঠিক অতটাই রাতের বেলা অন্ধকার, বাইকের লাইটের হেডলাইটের আলো ছাড়া আর তেমন কিছুই দেখা যায় না। এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিচ্ছি, অ্যান্ড ঘটনা যেটা অন্ধকারে ভিডিও নেওয়ার মতো কিছু নাই। অ্যান্ড ইদানিং মাওয়া রোডের লাইট টাইটগুলোও জ্বালায় না, কিছু একটা বাজে অবস্থা হয়েছে। এই কারণে কোনো রকমে আসছি, ঢাকায় ঢোকার পরে বেশ জ্যাম ট্যাম খাইছি, জ্যাম ট্যাম খেয়ে বাসায় এসে এখন ভিডিও এডিট করব। এই জন্য চিন্তা করলাম ভিডিওটা তো শেষ করি নাই, আপনাদের কাছ থেকে বিদায় নেওয়া হয় নাই। তাহলে আজকের এই ভিডিওটা এতটুকুই। যদি আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান, জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং ইনশাআল্লাহ আমরা সবাই করতে থাকবো চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.